দেখো এখানে লেখা আছে ইলেকট্রন ভোল্ট বা ইভি। এই ইভি জিনিসটা কি? ইভিটা হচ্ছে আমাদের, হ্যাঁ, কাজ বা শক্তির একটা ইউনিট। ঠিক আছে, আমরা যে এনার্জির কথা বলি বা ওয়ার্ক বলি, ওয়ার্ক, এই যে ওয়ার্ক অর এনার্জির ওয়ান কাইন্ড অফ ইউনিট হচ্ছে এইটা, এনার্জি ইউনিট। এটাকেই আমরা হচ্ছে ইভি দ্বারা প্রকাশ করতে পারি। ওয়ার্ক আর এনার্জির ইউনিট কিন্তু এসআই ইউনিটে আরেকটা, ঠিক আছে, সেটা কিন্তু জুল। হ্যাঁ, এটাও মানে এটা এসআই ইউনিট না, ইভিটা এসআই ইউনিট না, এটা জাস্ট একটা ইউনিট হিসেবে ধরা হয়। এটার সাথে জুলের ডাইরেক্ট রিলেশন আছে, সেটা আমি বলতেছি। তার আগে এই ইলেকট্রন ভোল্টের একটা ডেফিনেশন লিখছি আমি, দেখো। 1 ইলেকট্রন ভোল্ট মিনস, মানে 1 ইলেকট্রন ভোল্ট কি মিন করে? এটা মিন করে হচ্ছে, আমি যদি একটু ফিগার দিয়ে দেখাই, দেখো ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এটা একটা এ পয়েন্ট, আর এখানে আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে বি পয়েন্ট। এবং এই দুইটা পয়েন্টের, গত ক্লাসে তো আমি দেখাইছি পটেনশিয়াল ডিফারেন্স নামে কিছু একটা থাকে। তো পটেনশিয়াল ডিফারেন্স যদি 1 ভোল্ট হয়, এবং এই 1 ভোল্ট ডিফারেন্সের কারণে আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই 1 ভোল্ট ডিফারেন্সের কারণে, ঠিক আছে, তোমার এইখান থেকে ধরো তুমি এ পয়েন্টে একটা ইলেকট্রনকে রাখছিলা, এই ইলেকট্রনটাকে তুমি হচ্ছে এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাবা। হ্যাঁ, নিয়ে যাওয়ার ফলে এখানে তো অবশ্যই কি, ইলেকট্রনকে ট্রান্সফার করাইতে হলে কি অবশ্যই কিছু ওয়ার্ক করতে হবে বা কিছু এনার্জি লস করতে হবে। ওই এনার্জির পরিমাণটাই হবে তখন 1 ইভি। এই যে 1 ইলেকট্রন ভোল্ট, সংজ্ঞাটা দেখো। তড়িৎ ক্ষেত্রের এই এ আর বি পয়েন্টটাকে অবশ্যই তড়িৎ ক্ষেত্রতে উপস্থিত হইতে হবে। তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর বিভব পার্থক্য, মানে এ আর বি পয়েন্টের যে পটেনশিয়াল ডিফারেন্স, সেটা যদি 1 ভোল্ট হয়, সেটা যদি 1 ভোল্ট হয়, তখনই আমরা তাহলে আমরা ওই একটা বিন্দু হতে অপর বিন্দুতে ইলেকট্রন সরাতে যেই পরিমাণ ওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। বোঝা গেল সংজ্ঞাটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, 1 ইলেকট্রন ভোল্ট এটা আসলে কি মিন করতেছে জানো? 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ ইনটু 1, হুম, ইনটু 1 ভোল্ট, এটাই নির্দেশ করতেছে, ইনটু 1 ভোল্ট। আচ্ছা, 1 ইলেকট্রন চার্জ ইনটু 1 ভোল্ট, 1 ইবি সমান সমান এটা ইন্ডিকেট করতেছে। তাহলে 1 ইলেকট্রনের চার্জ আমরা কত জানি? কত জানি বলো তো? হ্যালো, হ্যালো। মনিরা দেখো, 1 ইলেকট্রন ভোল্ট আসলে কি ইন্ডিকেট করে? 1 ইলেকট্রনের চার্জ এবং একটা মানে 1 ভোল্ট, এই দুইটার গুণফল ইন্ডিকেট করে। তাহলে 1 ইলেকট্রন ভোল্টের যে 1 ইলেকট্রন চার্জ, 1 ইলেকট্রন চার্জ কত হয়? হ্যালো।
হ্যালো। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আহ নেটওয়ার্ক যায় আসে, কি করবো, করার নাই। আচ্ছা, যেটা 1 ইলেকট্রন চার্জ ইন্টু 1 ভোল্ট, ঠিক আছে। 1 ইলেকট্রন ভোল্ট এটা ইন্ডিকেট করে। 1 ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু, আর 1 ভোল্ট, 1 ভোল্টকে আমরা কিভাবে লিখতে পারি, কি শিখাইছি, 1 জুল পার কুলম এভাবে লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এভাবে যদি লিখি তাহলে কি লিখবো, 1 জুল পার 1 কুলম, তাহলে এই কুলম কুলম কাটা চলে যাবে। তাহলে কি থাকতেছে আলটিমেটলি, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এটা থাকতেছে। এটা একটা মানে তোমার ফর্মুলা হিসেবে তুমি মুখস্থ রাখতে পারো, যে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান এত জুল, মানে ইলেকট্রনের চার্জ জুল আর কি। ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট। এখন তোমাকে একটা কোশ্চেন করি, যে যদি এখানে তোমাকে জিজ্ঞাসা করা হইতো হোয়াট ডু ইউ মিন বাই 2 ইলেকট্রন ভোল্ট বা 3 ইলেকট্রন ভোল্ট, তখন তুমি কি উত্তর দিতে, তোমার অ্যান্সারটা কেমন হইতো, তখন চেঞ্জটা কি হইতো, তখন চেঞ্জটা কি হইতো ওই একটু যে বলো তো। 2টা ইলেকট্রনের চার্জ থাকবে আর মানে 1 ভোল্ট থাকবে। 2টা ইলেকট্রনের চার্জ আর 1 ভোল্ট থাকবে, ঠিক আছে। ওইটাও হয়, বাট বেশি মোর অ্যাকুরেট যেটা হয় সেটা হচ্ছে যে ইলেকট্রনের চার্জ, এই যে তখন ইলেকট্রনের চার্জ তুমি একটাই রাখো, 1 ইলেকট্রন চার্জ ইনটু তুমি দিয়ে দাও, তখন পটেনশিয়াল ডিফারেন্স 2 ভোল্ট। এটা বেশি অ্যাকুরেট হয়, ঠিক আছে। আচ্ছা স্যার। ওইটাও হয়, বাট এটা বেশি অ্যাকুরেট হয়, এটা একটু ফলো করার ট্রাই করো। আচ্ছা, আচ্ছা এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে মেগা আসলে কি হবে, মেগা আসলে এইটার সাথে 1.6 ইন্টু 10⁻⁻19 এর সাথে 10 কত 6 গুণ করে দিলেই চলে, মানে মানে হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে সেটা কত ইন্ডিকেট জি স্যার। করতেছে, 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান এত জুল, আর 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান এত জুল। এই দুটা জিনিস একটু মুখস্থ রাখবা, হইলো। জি স্যার। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। না স্যার। আচ্ছা, ঠিক আছে, এইটা তাহলে হইলো। আচ্ছা, এরপরের যে টপিকসটা আছে সেটা হচ্ছে বিভব পার্থক্য, মানে পটেনশিয়াল ডিফারেন্স এবং প্রাবল্য, মানে হচ্ছে তোমার ইলেকট্রিক যে ইন্টেন্সিটি আছে সেটার সম্পর্ক। মানে আমার এটা হচ্ছে ই, এই যে একটু দেখো, এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য, মানে কি, এখানে ভি এর কথা বলতেছে। হুম, এই দুইটার যে মানে সম্পর্ক আর কি, সেটা আমরা বের করব। জি স্যার। হ্যাঁ, ই আর ভি এর মাঝখানে যে সম্পর্কটা সেটা বের করার চেষ্টা করব। তাহলে সেটার জন্য আমি একটা ছোট্টখাটো একটা ফিগার ড্র করি। ধরো এখানে একটা এ পয়েন্ট আছে, আর এখানে একটা বি পয়েন্ট আছে, এটা ইজি আছে, এ পয়েন্ট বি পয়েন্ট, আর এদের মাঝখানে যে ডিস্টেন্স এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এ পয়েন্টের পটেনশিয়ালকে আমি এখন ধরে নিতে পারি ভি অফ এ, আর বি পয়েন্টের পটেনশিয়ালকে আমি ধরে নিতে পারি ভি অফ বি, হইলো না? আচ্ছা, তাহলে এখন আমি কি বের করব, পটেনশিয়াল জি ডিফারেন্সটা স্যার। যদি বের করতে চাই, তাহলে আমি ধরে নিলাম যে এই ভি এটা হায়ার পটেনশিয়াল আছে আর ভিবি টা লোয়ার পটেনশিয়ালে আছে। তাহলে আমি কি লিখবো, ভি এ মাইনাস ভিবি, এটা হচ্ছে আমার পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান সূত্র কি শিখছিলাম, হ্যাঁ, পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান সূত্র কি শিখছিলাম বলো তো। ভুলে গেছো? আচ্ছা, এই ক্ষেত্রে পটেনশিয়াল ডিফারেন্স আমরা যে ভি ইজ ইকুয়াল টু কি পড়ছি, ভি ইজ ইকুয়াল টু পড়ছি হচ্ছে ওয়ার্ক ডান বাই কি প্লাস কিউ নট, এমন কিছু একটা পড়ছি না, এমন কিছু একটা তো পড়ছি। আরে ভাই রে ভাই, নেটওয়ার্ক তো নাই।
এয়ারটেলে হ্যালো। জি স্যার। আচ্ছা। তো আমি আবার একটু বলার চেষ্টা করি। এখানে VA মাইনাস VB এটা হচ্ছে তোমার পটেনশিয়াল ডিফারেন্স। আর পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান যেটা হবে সেটা হচ্ছে তোমার ক্রিয়াশীল বলের মান। এটা কি হবে? এটা হবে মানে হচ্ছে অ্যাক্টিভ ফোর্সের মান, ক্রিয়াশীল বল বা বলের মান, হ্যাঁ, ইনটু তোমার সরণের মান, সরণের মান। আচ্ছা, এই ক্ষেত্রে ক্রিয়াশীল বলের কথা যদি তুমি বলতে আসো, ক্রিয়াশীল বলটা কি হয় নরমালি? ক্রিয়াশীল বলটা হয় হচ্ছে তোমার ফোর্স আর কি। ক্রিয়াশীল বলটাই হয় ফোর্স। আর যেহেতু এই ক্ষেত্রে আমরা সব জায়গায় কি ইউনিট পজিটিভ চার্জ ধরে কাজ করি। ইউনিট পজিটিভ চার্জ বলতে কি, যে মানে প্লাস, হ্যাঁ, মানে +1 চার্জ ধরে কাজ করি, ইউনিট পজিটিভ চার্জ। তো ইউনিট পজিটিভ চার্জ হইলে আমরা এটা ধরতে পারি যে ফোর্স সমান সমান ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কারণ ফোর্সের নিচে তুমি যদি +1 দিয়ে দাও তাহলে ঘুরে ফিরে এফ আর ই এর মান সমানই হয়ে যায়, তাই না? খেয়াল করছো? ক্রিয়াশীল বলের মান যেটা বলছি জি এফ, স্যার। এই এফটা হচ্ছে তোমার ই এর সমান হবে। তাহলে আমি এখানে ডাইরেক্টলি কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো VA মাইনাস VB, এই দুইটা পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান এই এফ এর পরিবর্তে তোমরা ডাইরেক্ট ই ও লিখতে পারবা যখন যেটা দরকার, ইনটু সরণের মান। ডিসটেন্স কত? ডিসটেন্সটা হচ্ছে আর। ঠিক আছে? তাহলে এখন তুমি যদি এই আরটাকে একটু টেকনিক্যালি এদিকে নিয়ে আসো, VA মাইনাস VB বাই আর সমান সমান ই, মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন এইটাকে আর একটু এদিক মানে VA মাইনাস VB, VA মাইনাস VB এটাকে আমরা যদি পটেনশিয়াল ডিফারেন্স V দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমি কি লিখবো? V বাই আর সমান সমান ই। ঠিক আছে, এটা আর কি লেখা যাবে এখান থেকে। আচ্ছা, এখন এইটা যেহেতু আমরা পেয়ে গেছি, এখন এখান থেকে আরেকটু জিনিস ক্লিয়ার করি। এই যে আমরা ই যেটা পাইছি, ই এর জন্য আমরা এইখান থেকে যদি ইউনিট বের করি, দেখো ই এর জন্য এখান থেকে ইউনিট বের করলে ভি এর ইউনিট কি? ভি এর ইউনিট হচ্ছে তোমার ভোল্ট, আর আর এর ইউনিট কি? মিটার। তার মানে এখান থেকে পাইতেছি আমরা ভোল্ট পার মিটার, এটা একটা ইউনিট পাইতেছি। এটা একটা ইউনিট ই এর জন্য হইতে পারে। আবার আমরা কিন্তু ই এর জন্য আরেকটা ইউনিট অলরেডি শিখে আসছি। ওইটা কি? ওইটা হচ্ছে এই যে এখানে ফোর্স আছে, এখানে চার্জ আছে, তাহলে কি? নিউটন পার কুলম। তাহলে এই ই এর দুইটা ইউনিটই পসিবল, একটা হচ্ছে নিউটন পার কুলম মানে এনসি ইনভার্স 1, এটাও সম্ভব, আবার ভোল্ট পার মিটার এটাও সম্ভব। দেখো এই দুইটা পার্ট বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বোঝা যায় তাহলে এই ক্ষেত্রে দেখো ই ইজ ইকুয়াল টু হয় হচ্ছে তোমার মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে? তো মাইনাস ডিভি বাই ডিআর বলতে যেটা বুঝাইতেছে আর কি, এটা আর কি তোমার একটা গ্রেডিয়েন্ট আকারে প্রকাশ করা। ঠিক আছে? এইটাকে এই যে আমরা ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর মানে এখানে ভি বাই আর ছিল, জাস্ট এইটাকে আমরা হচ্ছে একটু মডিফাই করে মাইনাস ডিভি বাই ডিআর দিয়ে প্রকাশ করলাম। সেটা কেন সেটা আমি বলতেছি। আচ্ছা, আগেই মাইনাস ডিভি বাই না দিয়ে ফার্স্টে আমি ই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিআর দেই, মানে জাস্ট ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করলাম অল্প সরণের জন্য অল্প পটেনশিয়াল চেঞ্জ, এটা বোঝার জন্য। আর এখানে একটা মাইনাস দিলাম, সেটা আমি এক্সপ্লেন করতেছি কেন। এইটা হচ্ছে, হ্যাঁ, দেখো ই এর দিক, হ্যাঁ, এই মাইনাসটা দ্বারা যেটা প্রকাশ করতেছে, ই এর দিক সর্বদা বা সব সময়, হ্যাঁ, যে দিক, যে দিক, যে দিকে আর কি, যে দিকে বিভব পার্থক্য, বিভব পার্থক্য হ্রাস পায় সেদিকে হয়। আচ্ছা, এটা এখন একটু বুঝায় বলি।
ই এর দিকটা মানে এই যে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা তো একটা ভেক্টর, এর একটা দিক আছে, এর দিকটা সর্বদা মানে সবসময় ওই দিকেই হবে যেই দিকে তোমার বিভব পার্থক্যটা হ্রাস পাবে। ঠিক আছে, ধরো হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে ই এর মানে ডিরেকশন গুলো তুমি পাইতেছো হচ্ছে এই বরাবর। তার মানে কি, তার মানে এই দিক বরাবর গেলে তোমার এই পটেনশিয়াল গুলা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে পটেনশিয়াল কি পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে পটেনশিয়াল হ্রাস পাবে। ঠিক ভাইস ভার্সা, তুমি যদি উল্টা করে বলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি তুমি ব্যাক আসতে চাও তাহলে তোমার পটেনশিয়াল রাইজ করবে, কিন্তু তখন কিন্তু আবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হওয়া শুরু করবে বলতো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তখন হচ্ছে হ্রাস পাওয়া শুরু করবে, জাস্ট উল্টাটা। ঠিক আছে, এই মাইনাসটা দিয়ে ওইটাই বোঝায় যে ইলেকট্রিক ফিল্ডের দিক সর্বদা যেই দিকেই মানে প্রকাশ করবে সেটা হচ্ছে বিভব পার্থক্য যেদিকে হ্রাস পায়, বিভব পার্থক্য যেদিকে হ্রাস পায় সেই দিকেই হবে তোমার ইলেকট্রিক ফিল্ডের দিক। বোঝা গেল? আচ্ছা, তো এইখানে এই জন্য এই মাইনাসটা দেওয়া হয়েছে, মাইনাসটা দেওয়ার এই একটা মাত্রই কারণ। আর ডিভি বাই ডিআর এইটাকে বলা হয় হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পটেনশিয়াল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এই ডিভি বাই ডিআর কে আমরা নরমালি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হিসেবে মানে বলতে পারি। তারপরে এই যে ই যেটাকে বলতেছি ই ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এই ডিভি বাই ডিআর এটাকে আমরা হচ্ছে মাইনাস ডেল্টা ভি দ্বারাও প্রকাশ করতে পারি। আমরা ভেক্টর চ্যাপ্টারে গ্রেডিয়েন্ট পড়ছি না, গ্রেডিয়েন্ট, মনিরা গ্রেডিয়েন্ট পড়ছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, ওইখানে গ্রেডিয়েন্টের মধ্যে এরকম একটা সাইন পাইছো না, ডেল। জি স্যার। হ্যাঁ, আমি ওই ডেলটা দিয়ে এইখানে জাস্ট এইখানে এই ডি বাই ডিআর, এই যে ডি বাই ডিআর, হ্যাঁ, এইটাকে হচ্ছে রিপ্লেস করে দিছি, এইটাই দ্বারাই রিপ্লেস করে দিছি। আরেকটা কথা, এই যে আমরা পটেনশিয়াল ডিফারেন্স পড়তেছি, পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু একটা স্কেলার রাশি, পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু মানে এই যে ভি যেটাকে পড়লাম এতক্ষণ, ভিটা কিন্তু একটা স্কেলার রাশি। হ্যাঁ, আবার আরেকটা কথা, এই যে এখন আমি এখানে স্কেলার রাশি দেখো, স্কেলার রাশি, আমি এখানে কি করছি, একটা স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করে দিছি, তাই না? স্কেলার রাশির গ্রেড করে দিছি, গ্রেডিয়েন্ট। আর স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করে দিলে কি পাওয়া যায়, ই একটা কি রাশি, ই একটা ভেক্টর রাশি পাওয়া গেল। দেখো তো তাহলে সবকিছু লজিক্যাল ভাবে মিলে গেল কিনা। দেখো, ভি হচ্ছে আমার স্কেলার রাশি, আর এটাকে আমি গ্রেডিয়েন্ট করে দিছি বা গ্রেড করে দিছি। গ্রেড করে দিলে কোন একটা রাশি তখন আমার কি হয়ে যায়, ভেক্টর রাশি হয়ে যায়। হইছে, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট, এই যে কোন একটা স্কেলার রাশির গ্রেডিয়েন্ট আমার ভেক্টর রাশি। এখানে স্কেলার রাশিটা কোনটা, ভি, আর ভেক্টর রাশিটা কোনটা, ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দেখো কোনো কোশ্চেন থাকলে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে কোন একটা পয়েন্টে তার পটেনশিয়ালটা কত হয় সেটা একটু মেজার করার চেষ্টা করতেছি। তো এখন এটার জন্য আমরা ফার্স্টে কি করব, এখানে একটা আমরা হচ্ছে তোমার একটা একটা স্পিয়ারের মতো নিলাম বা সার্কেলের মতো করে নিলাম। এখানে আমি একটা পয়েন্টই ধরো, এটা পয়েন্ট যার মধ্যে আমি হচ্ছে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ রেখে দিছি। একটা এ পয়েন্ট নিলাম যার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ রেখে দিছি। এখন এইখান থেকে এইখানে কোন একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে একটা বি পয়েন্ট নিলাম, এবং এইখানে মনে মনে একটা ইনফিনিটি পয়েন্ট ধরে নিলাম। আমরা পটেনশিয়ালের সংজ্ঞাতে কি শিখছিলাম, পটেনশিয়ালের সংজ্ঞাতে শিখছিলাম যে ইনফিনিটি থেকে ইউনিট পজিটিভ চার্জকে যদি আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তার পটেনশিয়াল। ঠিক আছে, সেটাই হচ্ছে কি তার পটেনশিয়াল। তাহলে এখন আমার এই পটেনশিয়ালের যে ব্যাপারটা আছে, পটেনশিয়ালটা তাহলে আমার ওই ইনফিনিটি কনসেপ্টটা কাজে লাগাইতে হবে, যে ইনফিনিটি থেকে আমি হচ্ছে কি করতেছি, একটা মানে চার্জকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতেছি। আমরা এই যে প্লাস চার্জটা যে রাখছি এর কারণে কি এখানে ইনফিনিট মানে এরকম অনেকগুলা ইমাজিনারি ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতেছে না, তা তো জানো নাকি, জি এটা তো স্যার। পড়াইছি। হ্যাঁ, অনেকগুলা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতেছে। তাহলে এখন আমি ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ, এই যে বা টেস্ট চার্জ যেটাকে আমরা বলি, টেস্ট চার্জ, এইটাকে আমরা হচ্ছে কি হিসেবে ডিনোট করছিলাম, প্লাস কিউ নট হিসেবে, ইউনিট পজিটিভ চার্জে বলি এটাকে। এই টেস্ট চার্জকে আমরা কি করব, ইনফিনিটি থেকে এই এ পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসব। তো আমি এখন এখানে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট ধরি, এখানে একটা পয়েন্ট ধরলাম, ধরো বি পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট। তাহলে আর এইদিকে বি এর এইদিকে কোন একটা জায়গা থেকে তুমি সি পয়েন্ট ধরে নাও, আর এইদিকে
নির্দিষ্ট একটা দূরত্ব, মনে করো এইখানে ছোট্ট একটা দূরত্ব নিলাম, ঠিক আছে, এখানে ছোট্ট একটা দূরত্ব নিলাম, এটা আমি পরে ডিসক্রাইব করতেছি। আর আরেকটা জিনিস, এই যে কিউ মানে কিউ এর যে সেন্টারটা এইখান থেকে শুরু করে এখান থেকে তোমার হচ্ছে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি একটা ডিস্টেন্স ধরে নিই, এই ডিস্টেন্সটাকে আমি ছোট হাতের আর ডিস্টেন্স ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা আস্তে ধীরে পড়াতে ঢুকি। আমরা বি বিন্দুতে, হ্যাঁ, বি বিন্দুতে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, বি বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটি বা ই বের করতে চাই, হ্যাঁ, ই এর সূত্র কি হয় বলতো? ই এর সূত্র কি হয় আমরা কি শিখছি? কে ইনটু যার ইলেকট্রিক ফিল্ড মানে যে কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ড সেইটা বাই ডিস্টেন্সের হোল স্কয়ার, এটা শিখছি তাই না? অথবা কি শিখছিলাম? 1/4 পাই এপসাইলন নট এপসাইলন আর ইনটু কিউ বাই আর স্কয়ার। এটা তো মনে আছে মনিরা নাকি? জি স্যার। আচ্ছা, আর এই যে প্রাবল্য, এই প্রাবল্যের একটা নির্দিষ্ট দিক থাকবে, এই দিকটা কোন দিক বরাবর? প্রাবল্যের দিক এখানে কোন দিক বরাবর হবে? অবশ্যই বি থেকে সি এর দিক বরাবর হবে। ইলেকট্রিক ফিল্ডটা বি পয়েন্টে কোন দিকে হবে? এই দিক বরাবর হবে না এটা? বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটাই বললাম যে প্রাবল্যের যে দিকটা হবে বা ফিল্ড ইন্টেন্সিটি যে দিকটা হবে, প্রাবল্যের দিক এটা কোন দিক বরাবর হবে? এটা হবে বিসি বরাবর। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা পরে চলে আসি। এখন এই যে বি থেকে এই ভিতরের দিকে একটা পয়েন্ট ডি নিলাম, ধরো ছোট্ট একটা ডিস্টেন্স, মানে এটা খুব ছোট একটা ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে আমরা ছোট ডিস্টেন্সটাকে আমরা কি বলি? মানে ডেরিভেটিভ হিসেবে বলতে পারি বা ডিফারেন্সিয়েশন হিসেবে বলতে পারি। যেহেতু এটা হচ্ছে আর ডিস্টেন্স, তাহলে আমি ছোট ডিস্টেন্সটাকে ডি আর ডিস্টেন্স বলতে পারি। হ্যাঁ, অনেকগুলা ডি আর কে যোগ করলে মানে অনেকগুলা ডি আর কে সামেশন করে দিলে বা ইন্টিগ্রেশন করে দিলে আমরা আর পাবো। ইন্টিগ্রেশন তো মনে হয় বুঝো তাই না, নাকি বোঝা উচিত? ঠিক আছে, জি এখন স্যার। আমি কি করতেছি, এই মানে ইনফিনিটি থেকে প্লাস কিউ নট চার্জকে আমি হচ্ছে এই লাইন বরাবর যদি বি ক্রস করে ডি পয়েন্টে নিয়ে আসতে চাই, তাহলে আমার কি ডি আর ডিস্টেন্স অতিক্রম করতে হবে, তাই না? ডি আর ডিস্টেন্স অতিক্রম করলেই চলবে। ফার্স্টে তুমি এই প্লাস কিউ নট কে বি পর্যন্ত নিয়ে আসবা, পরে বি থেকে আবার ডি তে নিয়ে আসবা, তাহলে তোমার কি ডি আর ডিস্টেন্স অতিক্রম করতে হবে। তাহলে আমার বি ডি বিন্দু পর্যন্ত নিয়ে আসতে বা আনতে কৃত কাজ, এখন দেখো কৃত কাজটা কত হয়। আমরা ওয়ার্ক ডান, মনিরা তুমি বলো তো ওয়ার্ক ডানের সূত্র কি? W ইজ ইকুয়াল টু কি সূত্র বলো তো? এফ এফএস। এফ ডট এস অথবা এফ ইন্টু এস কস থিটা, এটা তো জানো তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, আমি যদি এইখানকার কৃতকাজ যেটা আছে এই কৃতকাজটাই তো আমরা এই যে পটেনশিয়ালের সংজ্ঞাতে কি পড়ছি, পটেনশিয়ালের ভি সমান সমান ওয়ার্ক ডান বাই ইউনিট পজিটিভ চার্জ, তাই না? তাহলে এইখানে এই ইউনিট পজিটিভ চার্জটাকে আমি যদি 1 ধরে নেই, মানে মনে মনে এটাকে যদি 1 ধরে নেই, তাহলে কি হবে? ভি সমান সমান ওয়ার্ক ডান হয়ে যাবে না? এটাকে যদি আমি +1 ধরে নেই, ইউনিট পজিটিভ চার্জ ধরে নেই, তার মানে ওয়ার্ক ডানটাই হচ্ছে আমার পটেনশিয়ালের সমান। তাহলে আমি এই ওয়ার্ক ডানটাকে মানে এখানে তুমি চাইলে ডিডব্লিউ দিয়েও প্রকাশ করতে পারো অথবা ডিভি দ্বারাও প্রকাশ করতে পারো। এখানে আমি ডিভি বা ডিডব্লিউ ইউজ করার কারণটা কি? কারণ ডি থেকে ডি এর ডিস্টেন্সটা খুব ছোট, এই ছোট ডিস্টেন্স অতিক্রম করার জন্য আমার যে ছোট কৃত কাজটা হবে, এই জন্য আমি ডিফারেন্সিয়াল হিসেবে এটাকে প্রকাশ করলাম। দেখো এতটুকু বোঝা গেছে কিনা যা যা বললাম? জি স্যার। তাহলে এখন ডিভি যেহেতু বলতেছি অথবা ডিডব্লিউ বলতেছি, এটা সূত্র কি? এফ ডট এস প্লাস অথবা এফ ইন্টু কস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমার যে এফটা হবে, আমি তোমার একটা ক্লাসে এত বলছিলাম যে এই ক্ষেত্রে এফটা আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমান হয়। কারণ কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিসের সমান? এফ বাই প্লাস কিউ নটের সমান। আর এইখানে আমার প্লাস কিউ নটটা হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ, তো এখানে আমি যদি +1 বসাই তাহলে এফ আর ইটা সমান হয়। তাহলে আমার এইখানে যে এফটা বসানোর কথা, এই এফ এর পরিবর্তে আমি কি বসাইতে পারবো? এফ এর পরিবর্তে আমি ইও বসাইতে পারবো, মানে আমার মানে সূত্রটাকে ইজি করার জন্য। এই লাইনটা বুঝছো কিনা দেখো? এইখানে যেমন আমি ভি সমান সমান ডাব্লিউ বসাইছি, ওখানে আমি এফ সমান সমান ই বসাইতে পারবো। তাহলে আমি এখন যে কোনো একটা বসাই, আমি যদি ই দিয়ে দেখাই তাহলে দেখো কি আসে। আচ্ছা, আমার নেটওয়ার্ক ঠিক আছে কি দেখো তো? জি স্যার। আচ্ছা, আজকে প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, আজকে নেট ভালো অনেক। তাহলে ই আর ডিসটেন্স কত? ডিসটেন্সটা হচ্ছে ডি আর, ঠিক আছে। এখন দেখো এই দুইটা ভেক্টরের মাঝখানে আমরা কি করছি যে এফ ডট এস করতাম, তাই না? এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস করে দিলাম, মানে কি এই যে এফ যদি এদিকে থাকে
আর এই দুইটা ভেক্টরের মধ্যকার যে গুণফল এদের এবং এদের মাঝখানে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা হিসেবে ধরতাম। তাহলে এখন দেখো আমার ই ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর, যদি এটা তোমার ডি পয়েন্ট হয়, ঠিক আছে, এটা যদি তোমার ডি পয়েন্ট হয়, ই ভেক্টরটা এদিক বরাবর, আর দেখো ডি আর ভেক্টরটা কোন দিক বরাবর বলো তো, বা ডিসটেন্স ভেক্টরটা অবশ্যই এদিক বরাবর, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা উল্টা বরাবর না? জি স্যার। তাহলে এদের অ্যাঙ্গেল কত হবে বলো তো মনিরা? তাহলে এদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এখন আমি কিভাবে লিখবো? cos 180 ডিগ্রি। আচ্ছা এখন আমাকে বলো cos 180 এর ভ্যালু কত হয়, মানে এটার ভ্যালু কত জানো হয়তো? cos 180 হ্যাঁ, cos 180 এর ভ্যালু কত হয়? -1 লা বলতে পারতেছ না? -1। তাহলে -1 ইন্টু ই ইন্টু ডিআর, ঠিক আছে, ডিভি ইজ ইকুয়াল টু তাহলে কত আসতেছে? -1 ইন্টু ই ইন্টু ডিআর, ঠিক আছে, cos 80 এর ভ্যালুটা আমি বসাইছি। আচ্ছা এতটুকু বোঝা গেছে? কোনো সমস্যা থাকলে এই পেজে বলতে পারো আমাকে। নাই। আচ্ছা নাই। তাহলে এই ক্ষেত্রে আমি এখন ডিভি সমান সমান, হ্যাঁ কি করলাম, মাইনাস ই ইন্টু ডিআর পাইলাম, আর ই এর ভ্যালুটাকে কি দেখাইছি? ডিভি সমান সমান -1/4 পাই এপসাইলন নট ইন্টু এপসাইলন আর, ই এর ভ্যালুটা বসাইতেছি খালি। ই এর ভ্যালু তাহলে কি আসবে এখানে? এখানে আসবে হচ্ছে কিউ বাই আর স্কোয়ার, হ্যাঁ, ইন্টু আর এখানে আসতেছে কত? এখানে আসতেছে হচ্ছে ডিআর। দেখো আমি জাস্ট ই এর ভ্যালুটা এখানে বসাইছি আর ইন্টু ডিআর করে দিছি। দেখো যতটুকু বুঝতে পারছো কিনা। জি স্যার। আচ্ছা এরপরে তুমি কি ইন্টিগ্রেশন তো পারো তাই না? আমি তাহলে ইন্টিগ্রেশনটা দেখাবো, নাকি পারো না? না, পারি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন কথাটা বলি। এখন আমার ইন্টিগ্রেশন করার জন্য দুইটা লিমিট লাগে, একটা লাগে কি আপার লিমিট, একটা লাগে লোয়ার লিমিট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি ইনফিনিটি থেকে যখন আর বিন্দু মানে আর এর এই পয়েন্ট পর্যন্ত বি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে চাও, ঠিক আছে, মানে এইটা একটা কেস। আবার হচ্ছে তুমি কি মানে আর যখন ইনফিনিটিতে থাকে তখন আমি কি বলছিলাম, মানে তখন হচ্ছে তোমার মানে ওটা কি বলে, ভি এর যে মানটা হয় বা পটেনশিয়ালটা হয় 0 হয়, ইনফিনিটিতে পটেনশিয়াল 0 হয়। এটা আমি তোমাকে হয়তো ক্লাসে বলছিলাম, আবার একটু বলি। at infinity potential will be কত? 0 হবে, ঠিক আছে। তাহলে আমার ওই যে ইনফিনিটি থেকে আমার যে পটেনশিয়ালটা পাওয়া যাবে সেটা হচ্ছে 0। আর আর বিন্দুতে, যে এই আর বিন্দুতে বা আর ডিসটেন্স দূরে আমার পটেনশিয়াল কত পাওয়া যাবে? v। তাহলে আমি যদি এখন ওগুলাকে আপার লিমিট লোয়ার লিমিট হিসেবে লিখি, তাহলে আমি একটু বুঝায় বলি। আর যখন ইনফিনিটিতে থাকে তখন হচ্ছে v কত হয়? দেখো আর যখন ইনফিনিটিতে থাকে তখন v কত হয়? 0 হয়। দেখো আরটা যত বড় হবে তত কি ইনফিনিটির কাছে চলে যাবে, আর ইনফিনিটির কাছে চলে গেলে কি তখন সেটা পটেনশিয়ালটা 0 হয়ে যাবে, এই যে ভিটা 0 হয়ে যাবে। বোঝা গেল? হ্যালো? জি স্যার। আচ্ছা ঠিক সেম ভাবে আর মানে যখন আরটা যখন আর এর কাছাকাছি আসতে থাকবে, মানে আরটা যখন এই যে একটু আস্তে ধীরে করে মানে আস্তে ধীরে এরকম এরকম করতে 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 যখন এই আর এর কাছাকাছি চলে আসতে থাকবে, তখন কি হবে? তখন এই ভি এর মানটা কি তখন ওই অ্যাকচুয়াল ভি এর সমান হবে, তাই না? তাহলে আমি আপার লিমিট লোয়ার লিমিট এখানে পাওয়া গেলাম। যেহেতু এখানে ডিভি আছে, এখানে ডিআর আছে, তুমি দেখেই বুঝতে পারতেছো এখানে আমার কোনো না কোনো একটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট ভ্যালুগুলো বসায় দিই, এখানে ইন্টিগ্রেশন ডিভি, তাহলে এখানে লোয়ার লিমিট কত হবে? 0, আর এখানে আপার লিমিট কত হবে? ভি, কারণ এই যে 0 থেকে ভি তে আনতেছি, ঠিক আছে। আর এখানে -1/4 পাই এপসাইলন নট এপসাইলন আর ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আরেকটা কথা, এখানে হচ্ছে আমরা কি করব, ডিআর কেও মানে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি তাহলে বোথ সাইড কে ইন্টিগ্রেশন করে দিব। তাহলে এখানে ইন্টিগ্রেশন মাইনাসের ভিতরে ইন্টিগ্রেশনটা দিয়ে দিলাম, মাইনাসটাকে বাইরে বের করে দিয়ে, যেহেতু ইন্টিগ্রেশনের ভিতরে প্লাস মাইনাস সাইনের তেমন কোনো ইয়া নাই, দাম নাই। তাহলে এখানে ইয়া কত, 0-র জন্য কত পাইছি, এই যে এই 0-র জন্য কত পাইছি? আর ইনফিনিটি, তাহলে এখানে কত দেব? ইনফিনিটি। আর এই ভি এর জন্য আর কত পাইছি? শুধুমাত্র আর, তাহলে উপরে আপার লিমিট কত দিব? আর। দেখো এই আপার লিমিট লোয়ার লিমিটটা বুঝছো কিনা? 0-র জন্য দিছি ইনফিনিটি, যেহেতু ভি এর ইন্টিগ্রেশনের জন্য 0, ডিআর এর জন্য ইনফিনিটি। ঠিক সেম ভাবে এই ডিবির জন্য আপার লিমিট ভি, ওই টাইমে আমার ডিসটেন্স হচ্ছে আর। কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো মনিরা।
না স্যার। আচ্ছা, তাহলে এখন ডিভি কে ইন্টিগ্রেট করলে কি পাবো? অবশ্যই ভি পাবো, তাই নাকি বলো তো? জি স্যার। আচ্ছা, এখানে লোয়ার লিমিট 0, এখানে ভি। হ্যাঁ, আর এইখানে যদি আমি ইন্টিগ্রেশনে আসি, দেখো এখানে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট এপসাইলন আর, এতটুকু কিন্তু কনস্ট্যান্ট। বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে হচ্ছে এই যে ডি আর বাই আর স্কয়ার, এতটুকুই হচ্ছে তোমার ভ্যারিয়েবল এবং এটার উপরে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এখানে আসতেছে ইনফিনিটি, এখানে আসতেছে আর। এখন তাহলে তুমি ইন্টিগ্রেশনটা করো। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা করলে এখানে ভ্যালু কত আসবে? আচ্ছা, আমি দেখাই কি, মাইনাস কিউ 4 পাই, দেখি তুমি পারো কিনা। এপসাইলন নট, তোমাকে জিজ্ঞাসা করি। এখানে হচ্ছে, আচ্ছা এখানে ইয়া দেখানোর দরকার নেই। এই ডিআর বাই আর স্কয়ার, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে বলো তো মনিরা? পারো? মনে আছে ইন্টিগ্রেশন? হ্যালো, জি স্যার। ইন্টিগ্রেশনটা মনে থাকলে একটু বলো কিভাবে করে। আচ্ছা, তোমার এই সূত্র জানা আছে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইনটু dx সমান সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এরকম এরকম একটা সূত্র থাকার কথা। তো এই ক্ষেত্রে জি দেখো স্যার। এখানে তোমার মানে এই x টাই হচ্ছে সেই r, আর r এর পাওয়ার কত? r এর পাওয়ার হচ্ছে -2 ইনটু কত dr। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে কত আসবে? r টু দি পাওয়ার -2 প্লাস, সরি, -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস সি। এখানে যেহেতু আমরা ম্যাথ করতেছি না, তাই সিটা লাগতেছে না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখো, এখানে -2 প্লাস 1 ক্যালকুলেশন করলে মাইনাস আসবে একটা, আর উপরে হচ্ছে r টু দি পাওয়ার -1। হ্যাঁ, তাহলে -1 বাই r। একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে এইখানে আমি ইন্টিগ্রেট করে কি পাইলাম? ইন্টিগ্রেট করে পাইতেছি হচ্ছে কত? -1 বাই আর। মনিরা ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো কিনা চেক করো। হুম। আচ্ছা, আর এখানে কত আসতেছে? ইনফিনিটি, এখানে আসতেছে আর। ঠিক আছে, তাহলে এখন এইখানে আমরা জাস্ট এখানে ওই আপার লিমিট লোয়ার লিমিটের ভ্যালুগুলো বসাই দেই। -কিউ, এখানে আসতেছে 4 পাই এপসাইলন নট এপসাইলন আর। এখানে যদি এখানে -1 বাই আর, আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস দেওয়া লাগবে, আর হচ্ছে তোমার এখানে আরেকটা -1 বাই ইনফিনিটি, এইটা। তাহলে ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে এখানকার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 1 বাই, এই যে 1 বাই ইনফিনিটি মানে কত বলো তো মনিরা? 1 বাই ইনফিনিটি ভ্যালু কত হয়? 1/0। 0। তাহলে এই পার্টটুকু হয়ে যাবে 0। ঠিক আছে, আর এখানকার মাইনাস আর এখানকার মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওটা যদি আমি পরের পেজে গিয়ে দেখাই, তাহলে কি আসতেছে? v is equal to q by 4 pi epsilon naught epsilon r into 1 by r। অথবা তুমি এটাকে এইভাবে প্রকাশ করতে পারো, 1 by 4 pi epsilon naught epsilon r into q by r। দেখো এটাই হচ্ছে আমার সেই, মানে কোন একটা তড়িৎ ক্ষেত্রের, ঠিক আছে, কোন একটা বিন্দুতে, হ্যাঁ, আমার সেই ইয়ার রাশিমালা, মানে পটেনশিয়ালের রাশিমালা। হ্যাঁ, এটাই হচ্ছে আমার সেই পটেনশিয়ালের রাশিমালা। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। এক্সপ্রেশন। না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল। এখন এটা হচ্ছে তোমার যে কোনো মিডিয়ামের জন্য আর কি, যদি এইটাই তোমার হচ্ছে তোমার কি ওই যে ইয়া মিডিয়ামের জন্য হয়, এটার নাম কি বলে, যদি শূন্য মিডিয়ামের জন্য হয় তখন কি হবে? 1/4 পাই এপসাইলন নট, আর এখানে আসবে হচ্ছে, সরি এখানে কিউ তো দিয়ে ফেলছি, তাইলে এটা কিউটা এখানে আসবে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম, এই যে পটেনশিয়াল, এটা কিন্তু আমার কি একটা স্কেলার কোয়ান্টিটি, এটা কিন্তু
স্কেলার কোয়ান্টিটি। এটা কিন্তু এটা কিন্তু কোনো দিকের উপর কোনো কিছুই নির্ভর করবে না বা এটার কোনো দিক টিকে কিন্তু থাকবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এইটা আমরা বের করছি হচ্ছে ফর এনি মিডিয়াম এট এনি পয়েন্ট। আর হচ্ছে এইটা এটা যেটা দেখাইলাম সেটা হচ্ছে কি ফর এয়ার মিডিয়াম না, ঠিক, এটা হচ্ছে ফর ফ্রি মিডিয়াম বা ফর ফ্রি মিডিয়াম, বা তুমি ভ্যাকুয়ামও বলে দিতে পারো, এটাকে ভ্যাকুয়ামও বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, গেল। এতটুকু তো বোঝা গেছে, তাই না মন্দিরা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি একাধিক আধানের মোর দেন ওয়ান চার্জের জন্য আমাদের ক্রিয়েটিং সৃষ্ট পটেনশিয়াল। এখন একের বেশি চার্জ থাকলে ওইখানে আমার পটেনশিয়ালটা কিভাবে কাজ করবে সেটা একটু দেখানো দরকার আছে। আচ্ছা, যেহেতু মন্দিরা আমি একটু আগে কি বলছি, পটেনশিয়ালটা কোন ধরনের রাশি, স্কেলার নাকি ভেক্টর বলো তো? স্কেলার নাকি ভেক্টর কোনটা? স্যার ভেক্টর। এখন ও শরীর খারাপ নাকি? না স্যার। আচ্ছা, একটু মনোযোগ দাও মনিরা। আচ্ছা, তাহলে আমার হচ্ছে এখন মোর দেন ওয়ান চার্জ একের বেশি যদি চার্জ থাকে বা দুইটার বেশি যদি চার্জ থাকে, ঠিক আছে, তখন ওই পয়েন্টে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল কেমন হবে সেটা আমরা বের করবো। সেটা বের করার জন্য আমি একটু ফিগারটা দেখাই। ধরো এখানে একটা পয়েন্ট আছে, একটা চার্জ আছে, তারপরে ধরো এইখানে আরেকটা চার্জ আছে, এবং ধরো এইখানে আরেকটা চার্জ আছে, তিনটা চার্জ, ঠিক আছে? আমি জাস্ট র্যান্ডমলি কিছু চার্জ নিয়েছি। ধরো এই চার্জটার পরিমাণ হচ্ছে Q1, এটার চার্জ হচ্ছে Q2, এবং এটার চার্জ হচ্ছে Q3। এবং মনে মনে ধরে নাও যে এইখানে এইখানে এখানে জাস্ট একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট। এখন তোমাকে বললাম যে এই পি পয়েন্টে Q1 এর জন্য, Q2 এর জন্য এবং Q3 এর জন্য, তিনটার জন্য কি তুমি আলাদা আলাদা করে কি বের করো, পটেনশিয়াল বের করো, ঠিক আছে? কি বের করো, পটেনশিয়াল বের করো। তাহলে আমি মাত্রই বললাম যে পটেনশিয়ালটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি হলে কোনো একটা পয়েন্টের পটেনশিয়াল বের আমরা কিভাবে করব, ওই পয়েন্টে জাস্ট প্রত্যেকটা পটেনশিয়াল নরমালি যোগ করে দিলেই আমার অঙ্ক শেষ। এখানে আর তার দিকটা নিয়ে আমার বিবেচনা করা লাগবে না। তার মানে আমি এইখান থেকে যদি এটা ডিসটেন্স বলে দিই, এই ডিসটেন্স, তারপরে হচ্ছে এখান থেকে এই ডিসটেন্স, তারপর হচ্ছে এখান থেকে এই ডিসটেন্স যদি বলে দেই, দেখো তাহলে আমি যদি তিনটা ডিসটেন্সই বলে দেই, এটা যদি R1, এটা যদি R2, এটা যদি R3 হয়, তাহলে কি আমি এই পি পয়েন্টের যে পটেনশিয়ালটা আছে এটা জাস্ট নরমালি তাদের যোগফলটা দেখাই দিলেই হয়ে যাবে। যেমন আমি যদি দেখাই যে প্রথম চার্জের জন্য Q1 এর জন্য পি পয়েন্টে যে পটেনশিয়ালটা আসবে সেটা কি, V1 ইজ ইকুয়াল টু কি 1 বাই, এটা যদি তোমার ফর ভ্যাকুয়াম মিডিয়াম হয়, আমি যদি শুধু ভ্যাকুয়ামের কথাটাই বলি, তাহলে কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 বাই কত আসবে, R1, এইটা আসবে V1 টা। ঠিক সেম ভাবে তুমি তখন কি করবা, V2 সমান সমান কি 1/4 পাই এপসাইলন নট Q2 বাই কত R2। ঠিক সেম ভাবে তুমি V3 সমান সমান কি বের করবা, 1/4 পাই এপসাইলন নট, কোন একটা বিন্দুতে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি ওই চার্জ গুলার জন্য পটেনশিয়াল কত হবে সেটা তুমি বের করবা, Q3 বাই R3। হ্যাঁ, এখন তোমাকে বললাম পি পয়েন্টের নেট পটেনশিয়াল কত, মানে হচ্ছে ভি নেট অথবা ভিপি এখানে আসলে কত হবে। তাহলে আমি কি বললাম, যেহেতু স্কেলার কোয়ান্টিটি তাহলে আমার কি জাস্ট নরমাল সামেশন, এখানে আমরা কি করব, নরমাল সামেশন, এটা কিন্তু ভেক্টর সামেশন না, নরমাল সাম করে দিলে আমার অঙ্ক শেষ। তার মানে ভি নেট ইজ ইকুয়াল টু ভিপি, তার মানে কি হবে V1 যোগ V2 যোগ V3, এই তিনটার যোগফলটাই হবে তোমার ভি নেটের সমান। বোঝা গেছে মন্দিরা? দেখো তো, জি স্যার। আচ্ছা সরি, এই তিনটার যোগফলের সমান।
অথবা তুমি যদি একটু মানে এলাবোরেটলি দেখাও তাহলে আসবে 1/4 পাই এপসাইলন নট, এখানে আসবে Q1/R1 প্লাস 1/4 পাই এপসাইলন নট, এখানে আসবে Q2/R2 প্লাস 1/4 পাই এপসাইলন নট, এখানে আসবে Q3/R3। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সেই ভি নেট। জাস্ট আমরা নর্মাল সামেশন করে দিলেই ভি নেটটা বের করতে পারবো। দেখো কোনো কোশ্চেন আছে কিনা মনিরা তোমার? না স্যার, আচ্ছা, তোমাকে তো একটা অঙ্ক করতে দেই নাকি? কালকে দিন আজকে আজকে কিসে? কিছু না, আজকে একটু দেখবো বাসাটা কালকে ভালো মতন। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলে আসি, এইখানে যদি তোমার এরকম অনেকগুলা চার্জ থাকে তাহলে তোমার কি করা লাগবে, জাস্ট হচ্ছে এরকম করে প্লাস অ্যাড করতে 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 যাবো। ঠিক আছে, যদি এখানে আরো আরো কয়েকটা চার্জ থাকতো তাহলে আমরা জাস্ট আরো কয়েকটা এরকম করে পটেনশিয়াল অ্যাড করে দিতাম ওই প্রত্যেকটা চার্জের জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, পটেনশিয়াল অফ এ স্ফিয়ার। পটেনশিয়াল অফ এ স্ফিয়ার মানে কি? কোন একটা স্ফিয়ার মানে মানে কোন একটা স্ফিয়ার তো বুঝো একটা 3D একটা অবজেক্ট, এই 3D অবজেক্টের একদম গোল একটা অবজেক্টের পটেনশিয়াল কেমন হয়। হ্যাঁ, আচ্ছা এটা বোঝার জন্য আমি আরো কিছু ফিগার ড্র করি। এইখানে আমি একটা স্ফিয়ারের মতো ড্র করলাম, এটা একটা 3D অবজেক্ট। এবং আরেকটা ড্র করি এখানে, সরি। ঠিক আছে, এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে তোমার এই যে স্পিয়ারটা দিছি, এই স্পিয়ারটাকে আমি হচ্ছে এইখানে মানে এই স্পিয়ারটার ভিতরে কোনো চার্জ দেই নাই, জাস্ট এটার সারফেসে মানে এই যে এই সারফেসটার উপরে পুরো সারফেসের মধ্যে আমি কি করছি, প্লাস কিউ পরিমাণ চার্জ সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিছি। এই যে প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ, অ্যামাউন্ট চার্জ কি করলাম তোমার সুষমভাবে, ইংলিশটা কি জানি, সুষমভাবে ইংলিশটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিলাম। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করে দিলাম, ডিস্ট্রিবিউটেড করে দিলাম। ঠিক আছে, প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ। তাহলে এইখানে যদি আমি প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ পুরাটাই যেরকম করে, তখন কি ছড়াই ছিটায় থাকবে না চার্জ গুলা পুরাটার উপরে? ঠিক আছে না, জি ছড়াই স্যার। ছিটায় থাকবে পুরা চার্জটাই তখন ছড়াই, তাহলে তখন ওইখানে টোটাল চার্জ হবে হচ্ছে তোমার ইয়ে আর কি, এটার নাম কি বলে, ডিস্ট্রিবিউটেড। তখন পুরা চার্জটাই হচ্ছে ওটার মধ্যে ছড়াই ছিটাই থাকবে, টোটাল নেট চার্জটাই হবে প্লাস কিউ। তাহলে এই প্লাস কিউ এর জন্য এখন আমার তার ইলেকট্রিক ফিল্ড গুলা কেমন হয় বলতো, যদি এটা তার সেন্টার হয়, হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো হয় যে এরকম, তারপরে হয় এরকম। প্লাস কিউ এর জন্য তুমি তো জানো হয়তো, এটার জন্য হয় এরকম, এরকম বাইরের দিকে, তাই না, রেডিয়ালি আউটওয়ার্ড। আমি এটা পড়াইছিলাম তোমাকে, আই হোপ জি পড়াইছি। স্যার। হ্যাঁ, রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড হইলে এইটা হচ্ছে এরকম করে তার ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা এইভাবে করে ক্রিয়েট হইতে থাকে, কারণ প্লাস কিউ চার্জ যেটা আমি দিয়ে দিছি, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা এইভাবে ক্রিয়েট হইতে থাকে। আর ভিতরে এইটা যদি তার সেন্টার হয় তাহলে এই স্পিয়ারের তাহলে ইয়া কত হবে, রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে, তুমি ধরে নাও এখানটা রেডিয়াস হবে আর নট। এই স্পিয়ারটার যে রেডিয়াসটা সেটা হচ্ছে আর নট। ঠিক আছে, এবং তুমি একটু ভালো মতো খেয়াল করলে দেখবা এটার মধ্যেই দেখাই, এইখানে তুমি এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা যেগুলা দেখাইছো, এই লাইন গুলাকে তুমি যদি পিছনের দিকে বাড়ায় দাও তাহলে কি করবে আস্তে আস্তে দেখো তো, পিছনের দিকে বাড়াই দিলে এই ফিল্ড লাইন গুলা তখন আস্তে ধীরে এইখানকার যে এই যে সেন্টারটা আছে স্পিয়ারের সেন্টারে এসে মিলিত হবে। তার মানে কি, এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনটা আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, হ্যাঁ, ইন্টারসেক্ট, কই ইন্টারসেক্ট করে বলতো, ইন্টারসেক্ট এট দা, কোথায়, সেন্টার, এট দা সেন্টার অফ দা 3D স্ফিয়ার, 3D স্ফিয়ার। বুঝতে পারছো মনিরা, দেখো তো। জি স্যার। আচ্ছা,
তো এরপরে আমরা এখন এটা এটা থেকে পরবর্তী পড়াতে চলে আসি। আচ্ছা, এই ফিগারটা তো কপি করা যাবে না। তাহলে এখন এখানে একটু বলে নেই, এখানে জায়গা অনেক, সমস্যা নেই। দেখো, এই ক্ষেত্রে আমি যদি এইখানে এখন গোলকের পৃষ্ঠ বা গোলকের সারফেস বা স্ফিয়ারের যে সারফেসটা আছে, সারফেসটা মানে কি, যে একদম উপরের যে এই জিনিসটা আছে, এই পোর্শনটা আছে, সারফেস পুরাটার কথা বলতেছি। সারফেসে সারফেসে যদি আমি পটেনশিয়াল বের করতে চাই, বের করতে পারবো? দেখো তো, সারফেসে যদি আমি পটেনশিয়াল বের করতে চাই এই স্ফিয়ারের জন্য, তাহলে কি আসবে? সূত্র অনুযায়ী কি, ভি ইজ ইকুয়াল টু কি আসবে, 1/4 পাই এপসাইলন নট এপসাইলন আর, যেহেতু এটা মানে যে কোনো মিডিয়ামে এখন চলে গেছে, কোন চার্জের জন্য আমার পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, প্লাস কিউ চার্জ, এবং ডিসটেন্স কত, ডিসটেন্সটা হচ্ছে সেন্টার থেকে এতটুকু ডিসটেন্স কত, এই যে আর নট। দেখো এই পার্টটা বুঝছো কিনা, সারফেসে পটেনশিয়াল হবে এত, এই জিনিসটা একটু আগে আমরা ডিরাইভ করে আসছি, যে আমরা পটেনশিয়ালের মানে ডেরিভেশনটা কোত্থেকে আসলো বা সামথিং, এটা এখান থেকেই আসছে, যে 1/4 পাই এপসাইলন নট এপসাইলন আর ইনটু কোন চার্জের জন্য পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে সেইটা, বাই হচ্ছে সেন্টার থেকে ওই মানে ওই যেই পয়েন্টে পটেনশিয়াল নির্ণয় করতেছি সেটার ডিসটেন্স। আমরা তো এই যে সারফেসের পটেনশিয়াল নির্ণয় করতেছি, তাহলে এখান থেকে এটা ডিসটেন্স, সব জায়গায় ডিসটেন্স সেম, যেহেতু এটা একটা স্ফিয়ার। দেখো কোশ্চেনটা মানে ইয়াটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, সেটা হচ্ছে যে তোমার, হ্যাঁ মানে এটার পৃষ্ঠে কোনো বিন্দুতে আমরা পটেনশিয়াল নির্ণয় করব, পৃষ্ঠে বা সারফেসে। তাহলে ওই সারফেসে সারফেস এ পটেনশিয়াল, হ্যাঁ সারফেসে পটেনশিয়াল কত হবে, সূত্র কি দেখাইলাম, v is equal to 1/4 পাই এপসাইলন নট ইনটু এপসাইলন আর, এখানে আসে কিউ বাই, এখানে রেডিয়াসটা কত ছিল, আর নট। আর নটটা কি, আর নটটা হচ্ছে তোমার স্ফিয়ার রেডিয়াস, স্ফিয়ার রেডিয়াস। আচ্ছা, তারপরে এখন আমার এই ক্ষেত্রে যেটা হয় আর কি, স্ফিয়ারটা যেহেতু এটা 3D স্ফিয়ার, আর এটার স্ফিয়ারের ভিতরে কোনো জায়গায় ফাঁকা থাকে না, এইটার ভিতরে কোনো জায়গায় ফাঁকা থাকে না, তাহলে এইখানকার যেটা হয়, এটার উপরে যে পটেনশিয়ালটা থাকে মানে সারফেসে যে পটেনশিয়ালটা থাকে, আর এটার ভিতরে যে পটেনশিয়ালটা থাকে, এই দুইটাই সমান হয়। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, যে আমি যদি স্ফিয়ারের কথা লিখি, স্ফিয়ার, হ্যাঁ স্ফিয়ার এর সারফেস সারফেস পটেনশিয়াল, এটা একটা মানে ক্রাইটেরিয়া আর কি, স্ফিয়ারের যে সারফেস পটেনশিয়ালটা থাকে সেটা হচ্ছে তার মানে ভিতরের যে পটেনশিয়ালটা থাকবে, মানে ভিতরের যে কোনো পয়েন্ট, তুমি এখানে একটা পয়েন্ট নাও, এইখানে একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নাও, বা সেন্টারে পয়েন্টটা নাও না কেন, এটার ভিতরে যে কোনো জায়গাতে স্ফিয়ারের সারফেস পটেনশিয়ালটা ভিতরের যে কোনো পয়েন্টের মানে পটেনশিয়ালের সমান হবে। তার মানে গোলকের গোলকের সর্বত্র অভ্যন্তরের বিভবের সমান হবে। ঠিক আছে, আমি আবার একটু বলি, সারফেসে যে পটেনশিয়ালটা হবে, ঠিক আছে, এই পটেনশিয়ালটা যদি মনে করো 15 হয়, তাহলে এখানকার ভিতরে যে কোনো পয়েন্টে, এখানে সেন্টারেই হোক বা একটু ভিতরের দিকে যেখানেই হোক না কেন, ওখানকার পটেনশিয়ালও 15ই হবে। ঠিক আছে, এটা একটা স্ফিয়ারের ক্রাইটেরিয়া আর কি, যে তোমার স্ফিয়ারের সারফেস পটেনশিয়ালটা, হ্যাঁ স্ফিয়ারের যে সারফেস পটেনশিয়ালটা আছে সেটা হচ্ছে গোলকের ভিতরের অভ্যন্তরের যে কোনো পয়েন্টের, হ্যাঁ তোমার সমান হয় আর কি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এখন গোলকটা যদি মানে মনে করো তোমার ভ্যাকুয়ামে হয়, ঠিক আছে, মানে এই জিনিসটা যদি এখন ভ্যাকুয়ামে থাকে, মানে ফর ভ্যাকুয়াম মিডিয়াম আর কি, ভ্যাকুয়াম হইলে আমরা কি জানি, এই যে এপসাইলন আর যেটা আছে, এপসাইলন আর এর ভ্যালুটা 1 হয়, এটা তুমি জানো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, v is equal to 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই,
এইটা গেল। আর এই ক্ষেত্রে এখন আমি যদি একটু ভালো মতো খেয়াল করে দেখো, তাহলে এটা আমি কি করলাম, সারফেসে তার পটেনশিয়ালের সূত্রটা লিখছি। এখন আমি যদি এইখান থেকে মনে করো এটা যদি সেন্টার হয়, আর এইখানে যদি দূরে একটা বিন্দু নেই, মনে করো এইখানে একটা পয়েন্ট নিলাম ধরো পি। এটা কিন্তু সারফেসের কোনো পয়েন্ট না, এটা সারফেস থেকে দূরে একটা পয়েন্ট। তার মানে কি দেখো তো, এই ডিস্টেন্সটা মানে সেন্টার থেকে যদি তুমি ধরো, তাহলে অবশ্যই এটা যদি একটা আর ডিস্টেন্স হয়, তাহলে তুমি আর ডিস্টেন্সটাকে আর নট থেকে বড় বলতে পারবা না। কারণ এই পয়েন্টটা আর পয়েন্টটা বা পি পয়েন্টটা কোথায় আছে, গোলকের বাইরে আছে, এটা বলা যাবে না। দেখো তো, জি স্যার। গোলকের বাহিরে আছে, এটা তুমি বলতে পারবে ইজিলি। পি পয়েন্টটা এখানে হচ্ছে গোলকের বাহিরে আছে, এই জন্য আর ডিস্টেন্সটা হচ্ছে আর নট থেকে বড়। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবা, এখানে তোমার মানে পটেনশিয়ালের সূত্র কি হবে, 1/4 পাই। যদি এটা তোমার ওই মানে শূন্য মিডিয়াম হয় তাহলে আসবে কিউ বাই, এখন আর নট আসবে না, এখন আসবে আর। ঠিক আছে, আর আসবে। এবং তোমার যদি তড়িৎ প্রাবল্যের সূত্র দেখাইতে হয় বা ই এর সূত্র দেখাইতে হয়, তখন কি আসবে, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই, এখানে আসবে আর স্কয়ার। এই দুইটা হচ্ছে কখন, এটা হচ্ছে 1 নাম্বার কেসে, মানে যে কোনো একটা বিন্দু যদি গোলকের বাহিরে থাকে, হ্যাঁ, তখন ওই পয়েন্টের জন্য আমার তার পটেনশিয়ালের সূত্র কত আসবে সেটা, এবং তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সূত্র আসবে এইটা। দেখো এটা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে এখন আমি আরো কিছু কথা বলি। আমি একটু আগে বললাম কি, পৃষ্ঠের যে বিভব থাকবে বা সারফেসে যে পটেনশিয়াল থাকবে, দেখো সারফেস পটেনশিয়াল, হ্যাঁ, এইটা কিসের সমান হবে, অভ্যন্তরের পটেনশিয়াল বা ইন্টারনালি যে পটেনশিয়ালটা থাকবে, সেটা সমান হবে, মানে গোলকের ভিতরে যে কোনো পয়েন্টের পটেনশিয়ালের সমান হবে সারফেস পটেনশিয়াল। তাহলে আমি এখন সারফেস পটেনশিয়ালকে ধরলাম, মনে করো ভি ধরলাম, আর ইন্টারনাল ভিতরের পটেনশিয়ালকে ভি নট ধরলাম। তাইলে এখন দেখো তো, দুটো যদি সমান হয়, তাহলে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স কত হবে আমাকে বলো তো। পটেনশিয়াল পটেনশিয়াল ডিফারেন্স পটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি, ভি মাইনাস ভি নট বুঝি, তাই না? মাইনাস ভি নট। ভি মাইনাস ভি নট। তাহলে আমরা পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান আরেকটা সূত্রও জানি, মানে আগের ক্লাসে আমরা ডিরাইভ করছিলাম, সেটা কি, যে ইন্টেন্সিটি ইন্টেন্সিটি ইনটু ডিস্টেন্স। ঠিক আছে, ইন্টেন্সিটি ইনটু কত, ডিস্টেন্স। তাহলে এখান থেকে আমি দেখো, আমি মাত্রই বলে দিলাম যে পটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে ভি মাইনাস ভি নট। আর ভি মাইনাস ভি নট, এখানে ভি আর ভি নট হচ্ছে সমান। তাহলে এই দুটো সমান হইলে দুটাকে বিয়োগ করে দিলে 0 হয়ে যাবে। আর ইন্টেন্সিটি যেটা আছে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু কত, ডিস্টেন্স। ডিস্টেন্সটাকে আমি যদি মনে করো আর দিয়া প্রকাশ করি তাতেও সমস্যা নেই। তার মানে একটা জিনিস ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে তোমার এই ক্ষেত্রে কি হইতেছে, তোমার এই যে ভি আর মানে ই আর আর এর যে গুণফলটা সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। কখন, যখন তোমার পটেনশিয়াল ডিফারেন্সটা 0 এবং সারফেস পটেনশিয়াল এবং ইন্টারনাল পটেনশিয়াল সমান। তার মানে এটা কখন হইতেছে, ভি আর ভি নট যখন সমান হইতেছে, তখন পটেনশিয়াল ডিফারেন্সটা আমার 0 হয়ে যাচ্ছে। দেখো এটা বুঝছো কিনা, ভি আর ভি নট যখন 0 হয়ে যাচ্ছে, সমান জি হয়ে যাচ্ছে, স্যার। তখন পটেনশিয়াল ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখন একটা কথা বলতে পারবো যে এই যে আমার মানে গোলকটা ছিল, এই গোলকের আমি কিন্তু চার্জটা দিছি ওপরে সারফেসে, গোলকটা চার্জগুলো কিন্তু ভিতরে ঢুকে নাই। তার মানে এখন চার্জগুলো যেহেতু ভিতরে ঢুকে নাই, তার মানে এই ভিতরে চার্জ নাই। ভিতরে চার্জ না থাকার জন্য আমার কি বলবো, দেখো গোলকের অভ্যন্তরে কোনো চার্জ নাই। দেখো বলতেছি, গোলকের গোলকের অভ্যন্তরে, হ্যাঁ, কোনো কোনো চার্জ গোলকের অভ্যন্তরে কোনো চার্জ না থাকায়, ঠিক আছে, এটা মনে রাখবা, যেখানে কোনো চার্জ থাকে না ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ডও থাকে না। তার মানে গোলকের ভিতরে এই সারফেসটা বাদ দিয়ে ভিতরে যে কোনো পয়েন্টে তোমার কি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, যদি আমি ইয়ার কথা বলি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, 0 হবে। ঠিক আছে, কারণ এটার ভিতরে কোনো চার্জ নাই। প্লাস কিউটা কোথায় আছে, শুধুমাত্র সারফেসে, শুধু সারফেসে, পুরো সারফেস দিয়ে আছে, কিন্তু ভিতরে কোনো চার্জ নাই। তাহলে আমি কি বলতে পারবো এখন, আমি বলতে পারবো যে গোলকের অভ্যন্তরে যেহেতু কোনো চার্জ নাই, হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারবো, এখানে আমার
ই এর ভ্যালু যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা 0। এই জন্যই এই যে এই ইটার ভ্যালু যদি তুমি এখানে 0 বসায় দাও তাহলে দেখবা 0 ইকুয়ালস টু 0 চলে আসে। ওই ক্ষেত্রে থেকেই আমি বলতে পারি সারফেস পটেনশিয়াল আর ইন্টারনাল পটেনশিয়াল সমান। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো। জি স্যার। আচ্ছা, এবং এটার একটা সুন্দর ফিগার আছে, ফিগারটা একটু বোঝার চেষ্টা করো। ফিগারটা কেমন হয়? ধরো এখানে হচ্ছে এরকম একটা গোলক নিলাম। ফার্স্টে হচ্ছে আমরা মানে ডিস্টেন্সের সাথে তোমার, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ডিস্টেন্সের সাথে কি করব, ডিস্টেন্স এর সাথে বিভব পরিবর্তন বা পটেনশিয়াল, বিভব বা পটেনশিয়ালের যে পরিবর্তন, পটেনশিয়াল বিভব পরিবর্তন, এটা দেখাবো কিসের জন্য, স্পিয়ারের জন্য। এটা হচ্ছে কাইন্ড অফ গ্রাফ আর কি, এটা একটু ভালো মতো বুঝবা। এটা কি, এটা আমি যে একটু আগে যে যা পড়াইলাম সেটা থেকে ডিসক্রাইব করি। দেখো, ধরো এটা হচ্ছে তার সেন্টার, হ্যাঁ, এখানে তুমি একটা অ্যাক্সিস টানলা লম্ব বরাবর, এবং এইখানে এবং তুমি এইখান থেকে আরেকটা অ্যাক্সিস টানলা এদিক বরাবর, ঠিক আছে। এখন এইটাকে দিলা হচ্ছে মনে করো ডিস্টেন্স আর, এবং এটা হচ্ছে সেই পটেনশিয়ালের ভি, ঠিক আছে। যেহেতু আমি পটেনশিয়াল আর ডিস্টেন্সের মাঝখানে মানে একটা গ্রাফের মতো ড্র করার চেষ্টা করতেছি, আর এটা হচ্ছে আমার সেই কি স্পেয়ারটা। তাহলে আমি কি বললাম, ভিতরেও যে পটেনশিয়াল থাকবে বাইরেও সেই পটেনশিয়ালই থাকবে, মানে সারফেসেও সেম পটেনশিয়াল থাকবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে এখানে যদি আমি একটা লাইন ড্র করি, দেখো আহ এইখান থেকে এতটুকু একটা লাইন ড্র করলাম, তাহলে এই লাইন পর্যন্ত, ঠিক আছে, দেখো এইখান থেকে এই পর্যন্ত পটেনশিয়াল সেম না, কারণ ভিতরেও যে পটেনশিয়াল বাইরেও সেম পটেনশিয়াল। এই পয়েন্টে কি জি পাইছিলাম, স্যার। এই পয়েন্টে পাইছিলাম ভি নট, আর এই পয়েন্টে পাইছিলাম ভি। এই দুইটাই সমান থাকে, ভি ইজ ইকুয়াল টু ভি নট থাকে, হ্যাঁ। আর যখনই বাইরের দিকে আসা শুরু করে তখনই আমরা সূত্র কি পড়লাম, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। তার মানে কিউ যদি কনস্ট্যান্ট থাকে, ডিসটেন্স যত বাড়তে থাকবে আস্তে আস্তে কি 1/r রিলেশনশিপে ভি প্রপোর্শনাল টু এইভাবে করে আগাইতে থাকবে। তার মানে কি যে জিনিসটা কার্ভটা তখন এইভাবে নিচের দিকে নেমে যাবে। তার মানে একদম ইনফিনিটিতে গিয়া ভি এর মান কত হয়ে যাবে বলতো, আর এর মান যখন ইনফিনিটি তখন ভি এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার। আর এইখানে এই যে এইটা হচ্ছে তোমার আর নট পয়েন্টটা, মানে রেডিয়াস পয়েন্ট, আর এটা তো সেন্টার। তার মানে এই কার্ভটা কোনটা, এটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/r। এই কার্ভটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি নট, আর এই কার্ভটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/r। এটাই হচ্ছে তোমার ডিসটেন্সের সাথে তোমার পটেনশিয়ালের যে পরিবর্তন বা পটেনশিয়াল ডিফারেন্সটা স্পিয়ারের ক্ষেত্রে, সেটা দেখাইলাম। দেখো এটা বুঝতে পারছো কিনা? কোশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সকালে নাস্তা করছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাস্তা টাস্তা করে খাওয়া দাওয়া করো। এখন একটু চাপ যাইতেছে জানি, তারপরেও তখন পড়াশোনার উপরেই থাকতে হবে। পড়তে পড়তে একসময় ডিপ্রেসড হয়ে যাওয়া, আই নো, বাট তারপরেও কিছু করার নাই, করবা, সবাই পড়তেছে, যাওয়ারও জায়গা নেই, যে পড়াশোনা ছেড়ে চলে যাই, ঠিক আছে। ই আর এদিকে বললাম আর। আচ্ছা মনিরা, একটু আগে একটা কথা বলছিলাম, বলো তো কোন একটা স্ফিয়ারের ভিতরে যদি চার্জ না থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? 0। 0 হবে, এটা বলছিলাম। তাইলে দেখো তো, আমি যদি মানে এইখানে কোনো মানে এই যে এই রিজনটাতে কোনো গ্রাফ আঁকতে চাই, তাহলে কি কোনো মানে এইখানে কোনো কি গ্রাফ আসবে, নাকি এই লাইনটা, এই যে স্যার। এখন এইটা, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড জি ইন্টেন্সিটি স্যার। এদিকে দেখাইছি, এই লাইনটা হবে এইখানে, এই যে এই কালো যেটা দেখাইলাম। আচ্ছা, একটু পচা হইছে, এই যে একটু জিগজ্যাগ জিগজ্যাগ দিয়ে দেখালাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের লাইনটা হবে। পচা হইলো কেন, ধুর, ঠিক আছে। তাহলে এটা হবে মানে জিগজ্যাগ দিয়ে দেখাইছি, বাট এই লাইনটা হবে তখন ইলেকট্রিক ফিল্ডের লাইন, মানে যেহেতু এখানে ভিতরে কোনো চার্জ নাই, ই এর মানও এখানে কত, ই এর মান হচ্ছে এখানে 0, আর এই পয়েন্টটা হচ্ছে রেডিয়াস পয়েন্ট আর নট, ঠিক আছে। এবং হুট করেই এই পয়েন্টে মানে সারফেসের কোন একটা পয়েন্টে ই এর মান কত হয়,
ই এর মান কত হয় 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কোয়ার বা আর নট স্কোয়ার আর কি, ঠিক আছে। তাহলে হঠাৎ করে এখানে একটা ভ্যালুটা বেড়ে যাবে, এটা বাড়বে না, এখান থেকে হুট করে বেড়ে যাবে না, জি হুট স্যার। করে রাইজ করবে। তাহলে হুট করে রাইজ করলে, হ্যাঁ হুট করে রাইজ করবে, রাইজ করার পরে আবার দেখো যত ডিস্টেন্স বাড়তে থাকবে, এরপরে যখন এখানে আর ডিস্টেন্সে চলে আসবে তখন কি কিউ বাই এখানে আর স্কোয়ার চলে আসবে। তার মানে তোমার কি তখন মানে প্রপোর্শনটা কেমন চলে আসতেছে, প্রপোর্শনটা আসতেছে হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে এইখান থেকে এখন এটা আস্তে করে এই যে এইরকম করে নিচে নামা শুরু করবে আবার, এবং তখন এটা রিলেশনটা কি হয়ে গেল, ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এবং এটা দেখবা তুমি ইনফিনিটিতে গিয়া এটা 0 হয়ে যাবে, ঠিক আছে, এটা ইনফিনিটিতে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আমি এইখানে কি দেখতেছি দেখো তো, এইখানে সর্বোচ্চ মান মানে এই যে ই ম্যাক্স কোথায় হয়, বা ই এর মান ম্যাক্সিমাম কোথায় হয় বলো তো, ফিগার থেকে কি বুঝতেছো? এখানে ই ম্যাক্স। ই ম্যাক্স কোথায় হয়, এই যে কোথায় হয়, এটা সারফেসে হচ্ছে না, সারফেসে, জি স্যার। হ্যাঁ সেটাই বলতেছি। তাহলে সারফেসে, সারফেসে হ্যাঁ সবসময় ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, সারফেসে ইন্টেন্সিটি উইল বি ম্যাক্সিমাম এভরি টাইম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর এটা আমি কি দেখাইলাম, এটা হচ্ছে দূরত্বের সাথে কি ইন্টেন্সিটির পরিবর্তন, একটু লিখে দেই, দূরত্বের সাথে ইন্টেন্সিটি পরিবর্তনটা দেখাইলাম। দেখো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। নাই স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আচ্ছা এরপরে হচ্ছে টপিকসটার নাম ইকুই পটেনশিয়াল সারফেস। এটা কি, এটার একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা লিখি। ইকুই পটেনশিয়াল সারফেস, এটার বাংলাটা হচ্ছে সমবিভব তল, সমবিভব তল। মানে কোন একটা মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি একটু সিম্পলি বুঝাই বলি, ধরো এটা একটা প্লেন, একটা প্লেন, তুমি এটা একটা ইমাজিনারি একটা প্লেন চিন্তা করলা, যেখানে ধরো এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, এ আর বি। হ্যাঁ, তুমি এখন যদি এমন কোন একটা প্লেন চিন্তা করতে পারো যেটার উপরে দুইটা বিন্দুর বিভব, মানে যদি ভি এ মানে তুমি মেজার করো আর ভিবি মেজার করো, যেটা যদি সমান হয়ে যায়, তখনই আমি বলতে পারবো এই যে ইমাজিনারি প্লেনটা যেটা আমি মানে মনে মনে ভাবছিলাম, এটা তখন সমবিভব তল হিসেবে কাজ করবে। আবার বলতেছি, যদি আমি ইমাজিনারি কোন একটা প্লেন চিন্তা করতে পারি যেখানে দুইটা পয়েন্ট নিলে তাদের পটেনশিয়ালের ভ্যালু সমান হয়ে যায়, ওই প্লেনটা, ইমাজিনারি প্লেনটাকে আমরা সমবিভব তল বলতে পারি, ঠিক আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা যদি একটু মানে বাংলায় লিখি আর কি, হ্যাঁ, যে কোনো প্লেন বা অনেক সময় এটা ভলিউম দিয়েও লিখতে পারো, ইচ্ছা প্লেন দিয়ে বোঝানো হয় আর কি, ভলিউম যদি এমন হয় যে তার বিভব সর্বত্র মানে পটেনশিয়াল সর্বত্র সমান হবে আর কি। এখানে যে কোনো পয়েন্টই নাও না কেন, এখানে আরেকটা পয়েন্ট সি পয়েন্ট নিলেও তাদের পটেনশিয়ালটা বিসি মানে আর কি এরকম সর্বত্র সমান হবে আর কি, সমান। তবে ওই প্লেন অর ভলিউমটাই হচ্ছে আমার কি ইকুই পটেনশিয়াল সারফেস, ইকুই পটেনশিয়াল সারফেস। তাহলে আরেকটা কথা আমাকে বলো তো, আমরা যখন কারেন্ট পড়ছি তখন আমরা কি পড়ছি, যে কারেন্ট ফ্লো করে কোথা থেকে কোথায় বলো তো, কারেন্ট ফ্লো করে কোথা থেকে কোন দিকে? কারেন্ট হ্যাঁ, হায়ার পজিটিভ পটেনশিয়াল টু, থেকে নেগেটিভ। হ্যাঁ মানে হায়ার পটেনশিয়াল থেকে
লোয়ার পটেনশিয়াল, লোয়ার তাই না? পটেনশিয়াল। আচ্ছা, এখন ধরো তুমি এমন একটা প্লেন নিলা যেটা হচ্ছে ইকুই পটেনশিয়াল সারফেস হিসেবে কাজ করতেছে। এই যে এইখানকার ধরো আমি যেটা দেখালাম একটু আগে, এটা প্লেন, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্ট, বি পয়েন্ট। তাহলে বলো তো এ থেকে বি তে কি কারেন্ট ফ্লো হবে? না। হবে না। কারণ কি? এখানে ইকুই পটেনশিয়াল সারফেসে কখনোই তড়িৎ প্রবাহিত হতে পারে না। তড়িৎ তড়িৎ প্রবাহিত হতে পারবে না। এটা একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স, এটা মুখস্থ রাখবা যে কখনোই তড়িৎ প্রবাহিত হতে পারবে না, কারণ এখানে তাদের পটেনশিয়ালের ডিফারেন্সই নাই। পটেনশিয়ালের ডিফারেন্স না থাকলে কি চার্জ তো ফ্লো করবে না, তাই না? নো চার্জ ফ্লো, তুমি এইভাবেও বুঝতে পারো, নো চার্জ ফ্লো। ঠিক আছে, বোঝা গেল কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এখন একটা ফিগার দিয়ে এটা একটু ডেসক্রাইব করি, যদি ফিগার দিয়ে দেখতে চাই। মোটামুটি যা আঁকছি হইছে। মোটামুটি হইছে, খারাপ না। আচ্ছা, এখন এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, এটা আমি হচ্ছে একটা, মনে করো এখানে ভিতরে ছোট্ট একটা গোলক রাখছিলাম, কিউ অ্যামাউন্টের চার্জ দিয়ে রাখছি, গোলক বা স্ফিয়ার রাখছি, যার মধ্যে আমি কি করছি, এখানে হচ্ছে কিউ অ্যামাউন্টের চার্জ দিয়ে রাখছি, ভিতরে যে ছোট্ট গোলটা দেখতেছো। হুম। তাহলে আমি যদি এখন ধরো এইখানে একটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পি পয়েন্ট নিলাম, ঠিক আছে, পি পয়েন্ট। তাহলে এই গোলক থেকে, হ্যাঁ ধরো এখানে একটা ডিস্টেন্সও বলে দিলাম, এই যে এইখান থেকে, ধরো এখান থেকে পি পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, এটা ধরো বলে দিলাম আর1 একটা ডিস্টেন্স বলে দিলাম। তাহলে দেখো তো পি বিন্দুতে বিভব কত হবে, পি বিন্দুতে পটেনশিয়াল কত হবে বলো তো? 1/4 পাই এপসাইলন নট, যদি এটা ভ্যাকুয়াম হয় তাহলে কিউ বাই কত আর1 হবে, তাই না? পি বিন্দুতে জি পটেনশিয়াল। স্যার। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো মনিরা, যদি তুমি এইখানে একটা পয়েন্ট নাও, অথবা এইখানে একটা পয়েন্ট নাও, বা এইখানে একটা পয়েন্ট নাও, দেখো এইখানে প্রত্যেকটা জায়গাতে এই এই লাইনের উপরে প্রত্যেকটা জায়গাতে আমার পটেনশিয়াল সেম হবে না? জি স্যার। সেম হবে। তাহলে এই যে আমি এই লাইনগুলো ড্র করছি, এই লাইনগুলাই হচ্ছে, এই যে এই লাইনগুলো যে ড্র করছি, এটাই হচ্ছে আমার সমবিভব তল। সমবিভব তল, এটা কিসের জন্য? যখন যদি আমি স্ফিয়ার দিয়ে দেখাই, স্ফিয়ারের জন্য। স্ফিয়ারের জন্য বাইরে এরকম গোল গোল লাইনগুলো হবে কি, সমবিভব তল। আর এই যে এই লাইনগুলো যেগুলো দেখাইতেছি, লালগুলো যেগুলো দেখাইতেছি, লালগুলো, এই লালগুলা কোনটা? লালগুলা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন। এগুলা কোনটা? এগুলা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড লাইন। তুমি তো এটা ভালো মতো জানো, প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরের দিকে কাজ করে, এটা তো নতুন কিছু না। ঠিক আছে, বোঝা গেল? আর এখানে তুমি যদি এখন মনে করো, ধরো এখানে তুমি এই বাইরের যে সার্কেলটা আছে, এখানে আরেকটা বিন্দু কিউ নিলা, এখানে কিউ নিলা, এবং এইখান থেকে এটা ডিসটেন্স বলে দিলা হচ্ছে ধরো আর2 বলে দিলা। তাহলে কিউ বিন্দুতে পটেনশিয়াল কত হবে? কিউ বিন্দুতে পটেনশিয়াল কত হবে? অবশ্যই কি 1/4 পাই এপসাইলন নট, আর এখানে কি আসবে, কিউ বাই আর2 আসবে না? জি স্যার। তাহলে এইখানকার কিউ এর জন্য এইখানকার এই যে এর উপরের যে গোল সারফেসটা আছে, এর উপরে প্রত্যেকটা বিন্দুতে আমার পটেনশিয়াল সেম হবে এই লাইনের উপরে, ঠিক আছে? এগুলাই হচ্ছে তোমার ইকুই পটেনশিয়াল সারফেস। এবং ইকুই পটেনশিয়াল সারফেসে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে ইকুই পটেনশিয়াল সারফেসে আমার কখনোই কি, এক মানে ওয়ান পয়েন্ট থেকে, মানে এ পয়েন্ট থেকে, এটা যদি একটা ইকুই পটেনশিয়াল সারফেস হয়,
এ আর বি পয়েন্টটা যদি ইকুইপটেনশিয়াল সারফেসে দুইটা পয়েন্ট হয়, তাহলে এইখানে কখনোই, হ্যাঁ, তোমার এইখানে যদি আমি চার্জ মানে তোমাকে মানে চার্জ নিয়ে যেতে চাই বা চার্জ নিয়ে আসতে চাই, তখন এইখানে কোনো কাজ করতে হয় না, এখানে কোনো কাজ করতে হয় না, তারা অটোমেটিক্যালি সেখানে ট্রাভেল করতে পারে, মানে নো ওয়ার্ক নিডেড, নো ওয়ার্ক নিডেড, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো ইকুইপটেনশিয়াল সারফেসে তোমার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। তুমি বইয়ে দেখবা যে বইয়ের মধ্যে ভালো মতো অনেক কিছু লেখা আছে, মানে কি বলে এটাকে, থিওরি হিসেবে অনেক কিছু লেখা আছে, এটা একটু তুমি ইসাক স্যারের বইটা আছে না, ইসাক স্যারের বইতে দেখবা, ওখানে জি স্যার। নিচে, ওখানে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইপটেনশিয়াল সারফেস, ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স, এটা একটু তুমি বই থেকে পড়ে নিবে, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইপটেনশিয়াল সারফেস, ঠিক আছে? এটা ওই বই থেকে একটু পড়ে নিও, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার রিলেশন বিটুইন পটেনশিয়াল এন্ড, হ্যাঁ, তোমার ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক যা যা পড়াইছি সেগুলার মানে একটা মানে সামারি এখানে দেখানো হয় আর কি। সামারি বলতে সূত্রটার ইয়া ভার্সনটা, ইজি ভার্সনটা, সেটা কি দেখে আসি, ছোট্ট একটা জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ভি সমান সমান কি পাইলাম নরমালি, 1/4 পাই এপসাইলন নট, যদি ভ্যাকুয়ামের জন্য হয় তাহলে কিউ বাই আর আসে, ভি এটা পাইলাম, তাই না? আচ্ছা, এখন আমি যদি এখানে ভি ইজ ইকুয়াল টু মানে ফোর্সেরটার মতো করতে চাই 1/4 পাই, ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট, ফোর্সের জন্য আমি যদি ফোর্সের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিউ এর সাথে আমি একটা ইউনিট পজিটিভ চার্জ গুণ দিলাম মনে মনে, ঠিক আছে, আর এখানে আর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে দেখো তো আমার এই জিনিসটা টোটাল একটা ফোর্সের মতো চলে আসলো না? আমরা ফোর্স পড়ছি না, ফোর্স ইজ ইকুয়াল টু জি স্যার। 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার, এরকম আর কি। তা আমি এখানে কিউটাকে হচ্ছে একটা চার্জ ধরলাম আর ইউনিট পজিটিভ একটা ওয়ান চার্জ ধরলাম, আর এখানে নিচে আর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে আমি এক্সট্রা আনছি কি বলতো, এক্সট্রা আনছি একটা আর নিয়ে আসছি, তাই না? এক্সট্রা জি স্যার। আর নিয়ে আসছি, তাহলে আমি যদি এইখানে একটু দেখি, তাহলে আমার এইখান থেকে কি আসতেছে, ভি ইজ ইকুয়াল টু, এখানে পটেনশিয়াল আর হচ্ছে ফোর্সের মধ্যে সম্পর্ক বের করা লাগবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসবে, এখানে এফ নট ইনটু আর, ঠিক আছে? এটা হচ্ছে কিসের জন্য, ফর ভ্যাকুয়ামের জন্য, ঠিক আছে? এরকম এগুলো দিয়ে দেখবা যে অনেক ছোট ছোট ম্যাথ আছে, ঠিক আছে, এটা আর কি। তো এখন এইটাই যদি মনে করো মানে ফর এনি মিডিয়াম হয়ে যায়, হ্যাঁ, যদি এনি মিডিয়াম হয়ে যায় তখন কি হবে, ভি ইজ ইকুয়াল টু এফ এম ইনটু আর, এটা কি, ফর এনি মিডিয়াম। আর তুমি যদি এই সূত্রটাকে মানে এখানে দুইটা সূত্র আমি লিখছি, একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এফ নট ইনটু আর এবং আরেকটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এফ এম ইনটু আর। তুমি যদি এইখানকার সেকেন্ড সূত্রটা যেটা আছে এটাকে যদি তুমি এফ নট দিয়ে লিখতে চাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসবে, আমরা সূত্র শিখছিলাম হয়তো, সূত্রটা কি ছিল, এফ নট বাই এফ এম সমান সমান এপসাইলন আর ছিল, শিখছিলাম না, পারমিটিভিটি, এই যে জি বুঝছিলাম। স্যার। তাহলে আমি এই এফ এম এর পরিবর্তে কি লিখতে পারবো এখন, এখান থেকে লিখতে পারবো কি, এফ এম সমান সমান তোমার এফ নট বাই এপসাইলন আর, তাহলে এখানে আসতেছে এফ নট বাই এপসাইলন আর ইনটু আর বা ইনটু আর, এভাবে তুমি লিখতেও পারো তুমি যদি এফ নট দিয়ে প্রকাশ করো। এটা কিসের জন্য, ফর এনি মিডিয়াম আর কি, সেটার সিম্পল ভার্সনটা, ঠিক আছে? দেখো এগুলা তোমার বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, আমি তো রেকর্ডিং গুলো দিয়ে দিই, তুমি কি রেকর্ডিং গুলো চেক করো পরে, জি স্যার। দেখে নিও, যদি তোমার সমস্যা হয় তুমি দেখে নিও। আজকের ক্লাসটা এতটুকুই থাকুক আপাতত। আর হচ্ছে আহ যেটা বলতে চাচ্ছিলাম, তুমি তাহলে ইয়া করো, রবিবার একটা এক্সাম, তো ফার্স্ট পেপারে যে কোনো একটা চ্যাপ্টারের উপরে, আচ্ছা স্যার। কোন চ্যাপ্টারের উপরে দিবা তুমি নিজেই বলে দাও।